একটু কল্পনা করে দেখা যাক। ধরুন বিশ্বের সবচেয়ে নিখুঁত ট্রেডিং স্ট্র্যাটেজিটা কারো হাতে তুলে দেওয়া হলো। সব ধরনের ব্যাকটেস্টিং করা হয়েছে। ডেটা বলছে এই স্ট্র্যাটেজি কখনো ফেল করে না। এরপর সেই চমৎকার স্ট্র্যাটেজি নিয়ে সে ট্রেড করতে বসল। ঠিক, এবং মাস শেষে দেখা গেল তার পুরো অ্যাকাউন্ট খালি। কারণটা কি হতে পারে? এটা আসলে খুব কমন একটা ঘটনা। একদম। আজকের এই গভীর আলোচনায় আমরা ট্রেডিংয়ের এমন একটা সত্য উন্মোচন করতে যাচ্ছি যা শুনতে হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে। আমাদের হাতে থাকা সোর্স মেটেরিয়াল অনুযায়ী ফিনান্সিয়াল মার্কেটে সফলতার মাত্র 15% নির্ভর করে স্ট্র্যাটেজির উপর। আর বাকি 85%ই নির্ভর করে একজন ট্রেডারের সাইকোলজি বা মানসিকতার উপর। রাইট? চমৎকার সব স্ট্র্যাটেজি থাকার পরও কেন বেশিরভাগ মানুষ মার্কেটে টাকা হারায় এবং কিভাবে একটি সাধারণ রুটিন আর মানসিক শৃঙ্খলার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়, সেটাই আমাদের আজকের আলোচনার মূল মিশন। আর এখানেই আসলে সবচেয়ে বড় বিভ্রান্তিটা তৈরি হয়। আমরা যখন কোনো প্রথাগত স্কিল বা পেশার কথা বলি, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং বা প্রোগ্রামিং, সেখানে সবকিছু একটা সুনির্দিষ্ট নিয়মে চলে। ইনপুট দিলে আউটপুট আসবে। মানে একটা ক্লিয়ার ফর্মুলা আছে। হ্যাঁ, কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে এই সমীকরণ খাটে না। মানুষ মনে করে মার্কেট হয়তো কোনো এক বিশাল দানব যার নিজস্ব ইচ্ছা অনিচ্ছা আছে, যেন সে সারাক্ষণ ট্রেডারদের টাকা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। একটু থামাই এখানে। মার্কেট তো আসলে লাখ লাখ মানুষের আবেগেরই একটা সমষ্টি, তাই না? সেখানে মানুষের লোভ আছে, ভয় আছে, প্যানিক আছে। তাহলে সেটাকে আমরা কিভাবে আবেগহীন বা ছকে বাঁধা কিছু একটা বলতে পারি? খুব যৌক্তিক একটা প্রশ্ন। মার্কেটে যারা অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের ভেতরে আবেগ আছে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে মার্কেট নামের যে সত্তাটা আমরা স্ক্রিনে দেখি সেটার কোনো আবেগ নেই। মার্কেট আসলে একটা আয়নার মতো। এটি কেবল লাখো ট্রেডারের মানসিক অবস্থার একটা গাণিতিক প্রতিফলন। মার্কেট জানে না কে ট্রেড করছে, কার লোন শোধ করার তাড়া আছে, বা কে গত 3 দিন ধরে একটানা লস করছে। মার্কেট শুধু ডেটা প্রসেস করে। তার মানে স্ক্রিনের ওই লাল আর সবুজ ক্যান্ডেলগুলোর নিজস্ব কোনো এজেন্ডা নেই? একদমই না। সমস্যাটা হয় তখন যখন ট্রেডাররা ওই ক্যান্ডেলগুলোর ওপর নিজেদের ব্যক্তিগত রাগ, হতাশা বা প্রত্যাশা চাপিয়ে দেয়। ও, তার মানে আসল লড়াইটা ল্যাপটপের ওই চার্ট বা সংখ্যাগুলোর সাথে নয়, লড়াইটা হচ্ছে নিজের মস্তিষ্কের সাথে। ঠিক তাই। যদি ট্রেডিং পুরোপুরি মানসিক খেলাই হয়, তাহলে তো একটা ট্রেড প্লেস করার অনেক আগে থেকেই এর প্রস্তুতি শুরু হওয়া উচিত। মানে ল্যাপটপের স্ক্রিন খোলার আগে দৈনন্দিন জীবনে একজন মানুষ কি করছে সেটা কি তার ট্রেডিংকে প্রভাবিত করে? অবশ্যই করে। এবং এর পেছনে একটা নিখুঁত স্নায়বিক বা নিউরোলজিক্যাল ব্যাখ্যা আছে, যেটাকে সাইকোলজির ভাষায় বলা হয় ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি। ডিসিশন ফ্যাটিগ বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী, তার একটা নির্দিষ্ট এনার্জি লিমিট বা ব্যাটারি লাইফ থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মানুষ অসংখ্য সিদ্ধান্ত নিতে থাকে। হুম। যেমন ধরুন, কি খাবে, কোন জামা পরবে, বা ট্রাফিকে কোন রাস্তা দিয়ে যাবে। একদম। অফিসে বসের সাথে কিভাবে কথা বলবে, এই প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত মস্তিষ্কের সেই উইল পাওয়ার বা ইচ্ছে শক্তির ব্যাটারিকে একটু একটু করে খরচ করতে থাকে। ও, তার মানে সারাদিন কাজের পর রাতে যখন কেউ ট্রেড করতে বসে, তখন তার ব্রেনের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাটারি প্রায় শূন্যের কোঠায় থাকে। ঠিক তাই। আর যখন যৌক্তিক ব্যাটারি শেষ হয়ে যায়, তখন মস্তিষ্ক চলে যায় অটোপাইলট মোডে। মানে তখন আমরা পুরোপুরি ইমোশন বা আবেগ দিয়ে পরিচালিত হই। এই বিষয়টা আমাকে আমাদের সোর্সের একটা চমৎকার উদাহরণের কথা মনে করিয়ে দিচ্ছে। টেক দুনিয়ার অনেক শীর্ষ উদ্যোক্তা যেমন স্টিভ জবস বা মার্ক জাকারবার্গ, তারা কেন বছরের পর বছর একই রঙের বা একই ধরনের পোশাক পরতেন? হ্যাঁ, ব্যাপারটা এমন নয় যে তাদের ফ্যাশন সেন্স ছিল না। রাইট। তারা আসলে প্রতিদিন সকালে কি পরব, এই অর্থহীন সিদ্ধান্ত নিতে গিয়ে মস্তিষ্কের এনার্জি নষ্ট করতে চাননি। সেই এনার্জিটা তারা জমিয়ে রাখতেন বড় কোনো প্রযুক্তিগত সিদ্ধান্তের জন্য। ট্রেডিংয়ের ক্ষেত্রেও ঠিক এই একই শৃঙ্খলা প্রয়োজন। এই শৃঙ্খলা বিষয়টা বোঝাতে সোর্সে খুব ইন্টারেস্টিং একটা অ্যানালজি দেওয়া আছে ফায়ার ফাইটার বা দমকল কর্মীদের নিয়ে। একটু কল্পনা করুন, একটা বহুতল ভবনে আগুন লেগেছে। ভয়ানক পরিস্থিতি। সাধারণ মানুষজন সেখান থেকে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে পালাচ্ছে, কিন্তু একজন ফায়ার ফাইটার সোজা ওই জ্বলন্ত ভবনের ভেতরে ঢুকে যান। এখন প্রশ্ন হলো, ফায়ার ফাইটারের কি ভয় লাগে না? অবশ্যই লাগে,
কিন্তু তিনি ভেতরে যান কারণ তার কাছে একটা সুনির্দিষ্ট প্ল্যান অফ অ্যাকশন থাকে। একদম নিখুঁত একটি তুলনা। তিনি আগে থেকেই জানেন কোথায় পাম্প লাগাতে হবে, কোথা দিয়ে বেরোতে হবে। তো মার্কেট খোলার 1 ঘন্টা আগে চার্টে জোন মার্ক করা বা প্ল্যান তৈরি করাটাও কি এই ফায়ার ফাইটারের প্রস্তুতির মতোই? হুবহু তাই। একজন ফায়ার ফাইটার আগুনের সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেন না যে তিনি কি করবেন। সিদ্ধান্তগুলো ট্রেনিংয়ের সময় নেওয়া হয়ে যায়। ট্রেডিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা একই। মানে মার্কেট খোলার পর প্রাইস ওঠানামা দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না? না, কারণ তখন কেউ সিদ্ধান্ত নিতে গেলে সে সাধারণ মানুষের মতোই প্যানিক করবে। তখন তার ব্রেন ফাইট অর ফ্লাইট বা লড়ো নয়তো পালাও মোড়ে চলে যায়। আচ্ছা। একজন পেশাদার ট্রেডারের পজিশন সাইজ কত হবে, লস হলে ঠিক কোন পয়েন্টে সে ট্রেড থেকে বেরিয়ে যাবে, কোথায় গেলে প্রফিট বুক করবে, এই সব কিছু ল্যাপটপ খোলার আগে কাগজে কলমে ঠিক করা থাকতে হবে। মাথা যখন পুরোপুরি ঠান্ডা থাকে আর কি। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় দ্বন্দ্বটা শুরু হয়। প্রি ট্রেড রুটিন করা হলো, প্ল্যানও তৈরি হলো, কিন্তু যখনই কেউ মূল ট্রেডে প্রবেশ করে তখন তো প্ল্যান অনুযায়ী সবকিছু হয় না। হ্যাঁ, মার্কেট তো আর কারো কথা শোনে না। মার্কেট হঠাৎ উল্টো দিকে যেতে পারে। এই যে একটা চরম অনিশ্চয়তা যা প্রতি সেকেন্ডে চোখের সামনে নাচতে থাকে, এটাকে মস্তিষ্ক কিভাবে সামলায়? আসলে মানুষের মস্তিষ্ক অনিশ্চয়তা একদমই পছন্দ করে না। বিবর্তনের দিক থেকে দেখলে আমাদের মস্তিষ্ক সবসময় সবকিছুতে একটা নিশ্চয়তা বা প্যাটার্ন খুঁজতে চায়। আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে যদি আমরা সব নিয়ম ঠিক মতো মানি তাহলে ফলাফল আমাদের পক্ষেই আসবে। কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট তো এই নিশ্চয়তার গ্যারান্টি দেয় না। ঠিক, আর এখানেই পেশাদারদের সাথে সাধারণ ট্রেডারদের পার্থক্য। পেশাদাররা প্রবাবিলিটি বা সম্ভাবনার মাইন্ডসেট নিয়ে কাজ করেন। এই সম্ভাবনার মাইন্ডসেট বিষয়টা একটু খোলাসা করা দরকার। এটা কি অনেকটা ক্যাসিনোর মতো? একদম ক্যাসিনো মালিকের মতো। একজন ক্যাসিনো মালিক জানেন যে রুলেট বা ব্ল্যাকজ্যাকের টেবিলে বসে থাকা খেলোয়াড়দের জেতার সম্ভাবনা হয়তো ৪৫% আর ক্যাসিনোর জেতার সম্ভাবনা ৫৫%। মানে ক্যাসিনোর পক্ষে মাত্র 10% একটা বাড়তি সুবিধা থাকে? হ্যাঁ, এই যে মাত্র ১০% একটা এজ, এটাই ক্যাসিনোকে দীর্ঘমেয়াদে কোটিপতি বানায়। কোনো একজন খেলোয়াড় যদি হঠাৎ একদিনে অনেক টাকা জিতেও যায়, ক্যাসিনো মালিক কিন্তু প্যানিক করে টেবিল বন্ধ করে দেন না। কারণ তিনি জানেন হাজার হাজার গেমের শেষে ওই ৫৫% সম্ভাবনাই বিজয়ী হবে। রাইট, একজন ট্রেডারকেও ঠিক এভাবেই ভাবতে হবে। প্রতিটি একক ট্রেডের ফলাফল সম্পূর্ণ অনিশ্চিত। এটাকে ব্যক্তিগত জয় পরাজয় হিসেবে না দেখে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ হিসেবে দেখতে হবে। কিন্তু এটা মেনে নেওয়া তো সাধারণ মানুষের জন্য প্রচণ্ড কঠিন, কারণ আমাদের ব্রেন তো আগের ঘটনা থেকে ভবিষ্যৎ প্রেডিক্ট করতে চায়। আমাদের সোর্সে থাকা একটা কয়েন টস করার উদাহরণ দিলে বিষয়টা হয়তো আরও পরিষ্কার হবে। কয়েন টসের উদাহরণটা দারুণ। ধরুন কেউ একটা কয়েন টস করছে এবং পরপর 3 বার টেইলস পড়ল। তখন অবচেতনভাবেই মানুষ ধরে নেয় এবার তো নিশ্চয়ই হেডস পড়বে, কিন্তু কয়েনের তো আর মেমরি নেই, সে তো মনে রাখেনি আগে কি পড়েছে। একদম তাই। প্রতিবার টস করার সময়ই 50-50 চান্স থাকে। এই মানসিক অবস্থাটাকে সাইকোলজিতে বলা হয় গ্যাম্বলার্স ফ্যালেসি। ও, গ্যাম্বলার্স ফ্যালেসি। ট্রেডিং এই ভুলটাই সবচেয়ে বেশি হয়, তাই না? হ্যাঁ, পরপর দুটো ট্রেডে লস হলে ট্রেডার্সরা ভাবে এবার তো মার্কেট আমার পক্ষে যাবেই। এই আশায় তারা তাদের রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম ভেঙে ফেলে। লস রিকভার করার জন্য অনেক বড় লটের ট্রেড নিয়ে নেয়। আর এর ফলাফল তো আমরা জানি, পুরো অ্যাকাউন্ট খালি। ঠিক, মনে রাখতে হবে মার্কেট কারো কাছে দায়বদ্ধ নয়। আগের ট্রেডে কি হয়েছে তার সাথে পরের ট্রেডের কোনো গাণিতিক সম্পর্ক নেই। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে মাইন্ডসেট তৈরি হলো, প্রবাবিলিটিও বোঝা গেল, কিন্তু যখন চোখের সামনে ট্রেড চলছে, লাভ ক্ষতির অঙ্কটা প্রতি সেকেন্ডে পাল্টাচ্ছে, তখন এই প্রসেস বা প্রক্রিয়াকে কিভাবে ধরে রাখা যায়? তখন তো ইমোশন কন্ট্রোল করা খুব কঠিন। সেটাই, ওই সময় তো বুকের ধুকপুকানি বেড়ে যায়। আমি অনেককে বলতে শুনেছি, প্রফিট হলে মনে হয় যেন বিশ্ব জয় করে ফেলেছে, আর লস হলে মনে হয় পৃথিবী শেষ। এই অবস্থায় ইমোশনকে কন্ট্রোল করার প্র্যাকটিক্যাল উপায় কি? এই সময়টাতেই প্রফিট বা লসের বদলে প্রসেসকে প্রাধান্য দেওয়াটা খুব জরুরি। একজন চ্যাম্পিয়ন সাঁতারুর কথা চিন্তা করুন। অলিম্পিকের ফাইনালে রেস চলাকালীন একজন সাঁতারু কি ফিনিশ লাইনের দিকে তাকিয়ে থাকেন? না, ফিনিশ লাইনের দিকে তো তাকান না। তিনি কি ডানে বাঁয়ে তাকান এটা দেখার জন্য যে অন্যরা কতটা এগিয়ে গেল? না,
তার পুরো মনোযোগ থাকে নিজের প্রতিটি স্ট্রোক বা হাত পা চালানোর কৌশল নিখুঁত করার দিকে। ট্রেডিংয়েও ঠিক এই ফোকাসটা দরকার। ও আচ্ছা, মানে ফলাফল কি হবে সেটা নিয়ে না ভেবে শুধু প্রসেসটা ঠিক আছে কিনা সেটা দেখা। একদম। মেট ট্রেডের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম মানতে হবে যা মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করবে। নিয়মগুলো কেমন হতে পারে? এমন কোনো রুল কি আছে যা এই প্যানিক হওয়া থেকে ব্রেনকে বাঁচাতে পারে? একটু ভেঙে যদি বোঝান। অবশ্যই। একটা খুব কার্যকরী এবং জনপ্রিয় রুল হল 1:1 অনুপাতে পৌঁছালে স্টপ লসকে ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে আসা। দাঁড়ান, একটু সহজ করে নেওয়া যাক। 1:1 অনুপাত বলতে কি আমরা এটা বুঝছি যে যদি কেউ 1000 টাকা রিস্ক নিয়ে ট্রেডে ঢোকে এবং মার্কেট তার পক্ষে গিয়ে 1000 টাকা প্রফিট দেখাতে শুরু করে, তখন সে তার স্টপ লস বা লস নেওয়ার লিমিটটা ঠিক সেই পয়েন্টে নিয়ে আসবে যেই পয়েন্টে সে ট্রেডটা শুরু করেছিল, মানে ব্রেক ইভেনে নিয়ে আসবে, যাতে মার্কেট উল্টো দিকে গেলেও তার পকেট থেকে 1 টাকাও না যায়। একদম ঠিক বলেছেন। সাথে এটাও করা যেতে পারে যে 1:1 অনুপাতে পৌঁছানোর পর প্রফিটের অর্ধেক অর্থাৎ 50% বুক করে নেওয়া বা তুলে নেওয়া। এতে সুবিধাটা কি? এর ফলে মস্তিষ্কে একটা জাদুকরী প্রভাব পড়ে। যখনই কেউ ব্রেক ইভেনে স্টপ লস নিয়ে আসে, তখন তার মস্তিষ্কের অ্যামিগডালা শান্ত হয়ে যায়। অ্যামিগডালা বলতে ওই অংশটা যা আমাদের ভয় বা প্যানিকের জন্য দায়ী? হ্যাঁ, ব্রেন তখন সিগন্যাল পায় যে এখানে আর কোনো আর্থিক ঝুঁকির ভয় নেই, আমার কোনো ক্ষতি হবে না। একবার এই ভয় কেটে গেলে ট্রেডার তখন মার্কেটকে অনেক বেশি যৌক্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু যারা ভাবছেন ট্রেডিংয়ে এসে একদিনে নিজেদের ক্যাপিটাল ডবল করে ফেলবেন, তাদের ক্ষেত্রে কি হয়? আমরা তো প্রায়ই দেখি কেউ হয়তো একটা ট্রেডে ভালো প্রফিট করে এতটাই অতি আত্মবিশ্বাসী হয়ে যায় যে পরের বার কোনো নিয়ম না মেনেই বিশাল রিস্ক নিয়ে নেয়। এটা খুব কমন একটা ভুল। অনেকেই তো দেখি এমনকি লোন করে বা ধার করে এনেও টাকা লাগায়। লোন নিয়ে বা এমন টাকা দিয়ে ট্রেড করা যা হারানোর ক্ষমতা কারণ নেই, এটা হলো ট্রেডিংয়ের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। কেন? কারণ যখনই এমন কোনো টাকা মার্কেটে ঢোকানো হয় যার ওপর ব্যক্তির জীবনযাত্রা বা অস্তিত্ব নির্ভর করছে, তখন ওই ট্রেডারের ইমোশন কোনোভাবেই কন্ট্রোলে থাকে না। মার্কেট সামান্য একটু নিচে নামলেই সে প্যানিকে সব বিক্রি করে দেয়। মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক বেশি থাকে। হ্যাঁ, ট্রেডিংয়ে জেতার চেয়ে সার্ভাইভ করা বা টিকে থাকাটা অনেক বেশি জরুরি। কেউ যদি ক্যাপিটাল বাঁচিয়ে মার্কেটে টিকে থাকতে পারে, তবে প্রফিট করার সুযোগ বারবার আসবে। কিন্তু ক্যাপিটালই যদি শূন্য হয়ে যায়, তবে গেম ওখানেই শেষ। রাইট। আর লস হলে সেটাকে সামলানোর উপায় কি? কারণ লস তো হবেই। এটা তো ক্যাসিনো মালিকের ওই 45% হারের সম্ভাবনার মতোই। লস হলে সেটাকে নিজের ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে কেবল একটি ডেটা হিসেবে দেখা উচিত। ডেটা? হ্যাঁ, যখন কোনো ট্রেডে লস হয়, তখন নিজেকে এই প্রশ্নটা করা উচিত নয় যে আমি কেন পারলাম না, বরং ভাবা উচিত আমি কি আমার সেট করা রুলগুলো ব্রেক করেছি, নাকি রুল পুরোপুরি ফলো করার পরও মার্কেট উল্টো দিকে গেছে। আচ্ছা। যদি রুল ফলো করার পরও লস হয়, তবে সেটা আসলে একটি গুড ট্রেড বা ভালো ট্রেড, কারণ এখানে ডিসিপ্লিন ঠিক ছিল, মার্কেট শুধু তার প্রবাবিলিটি প্লে করেছে। রুল ফলো করে লস হলেও সেটা ভালো ট্রেড, এটা তো মেনে নেওয়া বেশ কঠিন। তার মানে এখানে ইগো বা অহংকারের কোনো জায়গা নেই। একদমই নেই। অনেকেই তো দেখি একটা লস হলে সেটা রিকভার করার জন্য সাথে সাথে আরেকটা ট্রেড নিয়ে বসে, যেটাকে রিভেঞ্জ ট্রেডিং বলা হয়। রিভেঞ্জ ট্রেডিং হল ইগোর বহিঃপ্রকাশ। ট্রেডার মার্কেটের সাথে প্রতিশোধ নিতে চায়, কিন্তু মার্কেট তো কারো অস্তিত্ব সম্পর্কেই জানে না। তাই এই ইমোশনাল রোলার কোস্টার থেকে বাঁচার একমাত্র উপায় হল নিজের তৈরি করা রুলসের প্রতি অন্ধ আনুগত্য, এবং এই সব কিছু ট্রেডিং জার্নালে বা ডায়েরিতে লিখে রাখা উচিত। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক সাইকোলজি, নিউরোসায়েন্স আর মাইন্ডসেটের আলোচনা করলাম, কিন্তু এই কনসেপ্টগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একজন একেবারে নতুন ট্রেডারের ঠিক কোথা থেকে শুরু করা উচিত? এই থিওরিগুলোকে তো একটা রুটিনের মধ্যে আনতে হবে, তাই না? হ্যাঁ, নতুনদের জন্য সবচেয়ে বড় বাধা হল ইনফরমেশন ওভারলোড বা তথ্যের পাহাড়। মানে ওই ইন্টারনেটে হাজার হাজার ভিডিও আর আর্টিকেল। ঠিক। ইন্টারনেট, ইউটিউব বা হাজারটা বই থেকে সবকিছু একসাথে শেখার চেষ্টা করলে কনফিউশন ছাড়া আর কিছুই বাড়ে না। অনেকেই মনে করেন বেশি ইন্ডিকেটর বা বেশি নলেজ মানেই বেশি প্রফিট, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভুল। তাহলে উপায় কি? আমাদের সোর্সে উমার পাঞ্জাবির একটি খুব চমৎকার এবং বাস্তবসম্মত রোডম্যাপ আছে নতুনদের জন্য। ওনার ফ্রেমওয়ার্ক অনুযায়ী প্রথম পদক্ষেপ হওয়া উচিত সবকিছু সিম্পল বা সাধারণ রাখা।
তার মানে চার্টের উপর 10-12টা ইন্ডিকেটর একসাথে বসিয়ে হিজিবিজি করার কোনো দরকার নেই? একদমই না। যে কোনো একটি সাধারণ স্ট্র্যাটেজি বেছে নিতে হবে। হতে পারে সেটা খুব সাধারণ একটি সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইনের স্ট্র্যাটেজি। আচ্ছা। এরপর এমন একজন নির্দিষ্ট মেন্টর বা গাইডকে অনুসরণ করা যার কাজের ধরন লজিক্যাল মনে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি সুনির্দিষ্ট 90 দিনের পরিকল্পনা বা 90-ডে প্ল্যান তৈরি করা। 90-ডে প্ল্যান, এটা কিভাবে কাজ করে? অন্তত 3 মাস বা 90 দিন ধরে শুধুমাত্র ওই একটি স্ট্র্যাটেজি এবং একই নিয়ম বারবার অনুশীলন করতে হবে। প্রতিদিন একই সময়ে বসা, একইভাবে মার্কেট অ্যানালাইসিস করা এবং জার্নাল মেনটেন করা। কিন্তু এটা তো শুনতে খুবই বোরিং বা একঘেয়ে লাগছে। প্রতিদিন একই কাজ বারবার করা। ট্রেডিংয়ের সাথে তো সাধারণত একটা থ্রিল বা চরম উত্তেজনার ছবি জড়িয়ে থাকে, ওই হলিউডের মুভিগুলোতে যেমনটা দেখায় আর কি। ওই মুভির থ্রিলগুলোই তো নতুনদের অ্যাকাউন্ট জিরো করে দেয়। সত্যি। প্রফেশনাল এবং লাভজনক ট্রেডিং আসলে খুবই বোরিং একটা কাজ। যদি ট্রেডিং করতে গিয়ে কারো বুক ধরফর করে বা থ্রিলিং মনে হয়, তবে বুঝতে হবে সে আসলে ট্রেডিং করছে না, জুয়া খেলছে। ও, গ্রেট পয়েন্ট। এই 90 দিনের প্ল্যানের মূল উদ্দেশ্য শুধু টাকা কামানো নয়। এই সময়টা হলো ব্রেনকে রিওয়ায়ার বা নতুন করে প্রোগ্রাম করার সময়, ডিসিপ্লিন তৈরি করার সময়। অর্থাৎ ছোট ছোট সফলতার মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করা, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন না দেখে ধারাবাহিকভাবে প্রতি মাসে একটি ছোট অ্যামাউন্ট, ধরুন 5 বা 10,000 টাকা আয় করার লক্ষ্য স্থির করাটাই হয়তো এই 90 দিনের প্ল্যানের আসল উদ্দেশ্য। হ্যাঁ, সফল ট্রেডাররা ফলাফলের পেছনে ছোটেন না, তারা প্রক্রিয়ার প্রতি কমিটেড থাকেন। মার্কেট কোথায় যাবে সেটা কারো কন্ট্রোলে নেই, কিন্তু একটা ট্রেডে সর্বোচ্চ কত টাকা লস দেওয়া যেতে পারে সেটা পুরোপুরি একজন ট্রেডারের কন্ট্রোলে থাকে। চমৎকার। যখন এই ডিসিপ্লিনটা রক্তে মিশে যায়, তখন ট্রেডিং আর ভাগ্যের খেলা থাকে না, এটি একটি লজিক্যাল প্রফেশনে পরিণত হয়। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা মূল কি নির্যাসটা পাচ্ছি? ট্রেডিংয়ে ধারাবাহিকভাবে টিকে থাকার মূল মন্ত্র হল আবেগহীনভাবে নিজের প্ল্যান ফলো করা, রিস্ক ম্যানেজমেন্টের সাথে কোনো আপোষ না করা, এবং ফলাফল যাই হোক না কেন নিজের নিয়মের প্রতি অবিচল থাকা। হ্যাঁ, মার্কেট কোনো শত্রু নয়, এটি কেবল আমাদের ভেতরের শৃঙ্খলা আর বিশৃঙ্খলার প্রতিফলন ঘটায়। একদম তাই। পুরো বিষয়টার যদি বড় চিত্রটার দিকে তাকাই, ট্রেডিং আসলে শুধু স্ক্রিনে ভেসে ওঠা চার্ট বা গ্রাফের ওঠানামা নয়। এটি নিজেকে আবিষ্কার করার এবং নিজের মনকে, নিজের ভয়ে আর লোভকে জয় করার একটি দীর্ঘ যাত্রা। দারুণ বলেছেন। যখন কেউ এই ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়, তখন সে আর প্রাইসের ওঠানামা দেখে রিয়্যাক্ট করে না, বরং খুব শান্তভাবে পুরো প্রসেসটা অবজার্ভ করতে বা পর্যবেক্ষণ করতে শুরু করে। চমৎকার একটা উপসংহার। তবে আজকের এই গভীর আলোচনাটি শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা একটু অন্যরকম ভাবনার জায়গা রেখে যেতে চাই। বলুন। আমরা শুরুতে বলছিলাম যে সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি বা ডিসিশন ফ্যাটিগ কিভাবে আমাদের ট্রেডিংকে ধ্বংস করে দেয়, আর মার্কেট হলো সেই ক্লান্তির একটা আয়না। এখন একবার একটু চিন্তা করে দেখা যাক, আমাদের বর্তমান আধুনিক জীবনযাত্রা যেভাবে সাজানো হয়েছে, এই যে সারাদিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, শত শত নোটিফিকেশনের জবাব দেওয়া, ট্রাফিকের জ্যাম আর চারপাশের অস্থিরতা, এগুলো কি ট্রেডিং প্ল্যাটফর্ম ওপেন করার অনেক আগেই আমাদের মানসিক এনার্জি শুষে নিচ্ছে না? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তাহলে কি ট্রেডিংয়ে ফেল করার পেছনের মূল কারণ আমাদের ট্রেডিং স্কিলের অভাব, নাকি আমাদের এই ক্লান্তিকর ওভার স্টিমুলেটেড আধুনিক জীবনযাত্রায় মার্কেটকে সুযোগ করে দিচ্ছে আমাদের হারিয়ে দেওয়ার? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবার অনুরোধ রইল। আগামী আয়োজনে আবারও এরকম কোনো বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ থাকবে।